25 লাখের বেশি ফরেনার আমাদের দেশে কাজ করতেছে, যেখানে 25 লাখের বেশি বাঙালি বেকার। এটাকে কিভাবে আমরা ফ্লিপ করতে পারি? আমাদের ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা কিন্তু রিসেন্টলি যে নাম্বারগুলো শুনছি যে আমাদের নেবারিং একটা বড় দেশের থেকে প্রায় 26 লাখ লোক আমাদের এখানে কাজ করছে। নাম্বারগুলো কিন্তু বিভিন্ন সোর্স থেকে আসছে, তার মধ্যে কোনো কনসিস্টেন্সি নাই। ক্রাইসিসে পড়ার সাথে সাথে যখন আমাদেরকে ফোর্স করা হলো নাও ইউ হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু বাঙালিরা দেখাই দিয়েছি উই ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট। যেই যত রেস্ট্রিকটিভ অ্যাকশন আমাদের প্রতি নিবে ততই কিন্তু আমরা সাকসেসফুল আগে যেতে পারবো। আমাদের যে এমপ্লয় আছে অলমোস্ট 68 lakhs আর আন্ডার ইউটিলাইজড। ইফ ইউ কুড ইউটিলাইজ দেম 100%, তাহলে আমাদের ইকোনমিক গ্রোথ কিন্তু অন্য লেভেলে হতো। লিগালি কিন্তু ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক ইন ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়াতে যখন আপনি কাজ করতে যাব তখন কিন্তু ওয়ার্ক পারমিট সাহায্য দেয় না। অ্যাকচুয়ালি দ্যাট ইনডাইরেক্টলি ডিসকারেজিং আদার্স টু কাম এন্ড ওয়ার্ক ইন ইন্ডিয়া। একটা দেশি নেবারিং কান্ট্রিতে আমরা চলে যাচ্ছে 25 বিলিয়নের উপরে, যদি অফিসিয়াল নাম্বার 14-15 বিলিয়ন সামথিং লাইক দ্যাট। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশিদের আসলে যেই পার্টটাতে 26 লাখ মানুষ বেকার অথবা আন্ডার ইউটিলাইজ, এদেরকে কোন স্কিল আপ করাটা আসলে আমাদের জন্য ন্যাশনাল লেভেলে খুব ইম্পর্টেন্ট? দে আর নট কনফিডেন্ট অ্যাবাউট দেমসেলস। তারা মনে করে ওই ইন্ডিয়া শ্রীলঙ্কার ওইসব রিসার্চগুলো মোর এডুকেটেড অ্যান্ড কোয়ালিফাইড দেন মি। আপনি যদি নিজেকে ছোট করে নিয়ে আসেন, অন্যদের থেকে কি এক্সপেক্ট করবেন? As a leader, you are as good as your team. Team doesn't perform, as a leader you cannot perform. এডুকেশন সিস্টেমে কোন জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশনটা বা কোন জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আপনি মনে করেন যখন হায়ার এডুকেশনকে ঠিক করতে চেষ্টা করতেছে? এখানে আমরা যেটা করতে পারি, লেস আইডেন্টিফাই দ্য স্কিল ডেভেলপমেন্ট, ডোন্ট ফোকাস অন সার্টিফিকেশন। তুমি আমিও কিন্তু সার্টিফিকেশন বিলিভ করি না এনিমোর। এই ইন্ডাস্ট্রির জন্য এই স্কিলগুলো দরকার। আমার চেষ্টা করতে হবে ওই স্কিলটাতে ফোকাস করে তাকে ট্রেন করা। আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাই, কয়টা সাবজেক্ট আছে যেখানে পড়ানো হয় যেটা জব এনশিওর করবে। ওখানে দেখা যাবে 9টা থেকে 11টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স, বিভিন্ন সোশ্যাল সায়েন্সেস কোর্স, এটা সেটা, যেটাতে কখনোই মানে ইভেন ইফ লুক এট ইট ইউ নো আর যাই পাওয়া যায় জব পাওয়া যাবে না। তাহলে এতগুলো ডিগ্রি আমি কেন দিচ্ছি? এখানে একটা আমি এক্সাম্পল আনতেছি বারবার, অস্ট্রেলিয়া বিগত আমি ওখানে কিছু স্টাডি করেছি, সেই জন্য ওরা কি করেছে, যেসব সাবজেক্টে এমপ্লয়াবিলিটি বেশি ওখানে টিউশন ফিস কম, ডাটা অ্যানালিটিক্স বা এই ধরনের সাবজেক্ট ইউ হ্যাভ টু পে ডাবল দ্য অ্যামাউন্ট। ইট ইজ এ ওয়ে অফ ডিসকারেজিং স্টাডিং হিস্ট্রি। বাংলাদেশে তো ওসব কিছু নাই। How do we change that idea of about collectively about ourselves that one, we are capable, we can be capable, we can scale up, and number two is we should be like selectively more patriotic? ততটা অনেস্টি সম্ভব উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম মাহাতাব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালোই চলছে। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। মাহাতাব ভাইয়ের নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নাই। মাহাতাব ভাই কারেন্টলি ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর বিলকন কনসালটেন্সির। অ্যান্ড আমাদের আজকের টপিকটার জন্য আমি ওনাকে অনেক পেইন দিছি, কারণ আমি চাইতেছিলাম যে উনি হি ইজ দ্য রাইট পারসন টু টক অ্যাবাউট ইট। অ্যান্ড দ্য টপিক ইজ 25 লাখের বেশি ফরেনার আমাদের দেশে কাজ করতেছে, যেখানে 25 লাখের বেশি বাঙালি বেকার এবং 10 বিলিয়ন ইউএসডির বেশি পরিমাণ ডলার প্রতি বছর চলে যাচ্ছে, উইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট ফর বাংলাদেশ। এবং বেকারত্বর শুধুমাত্র ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটা না, এটা একটা সোশ্যাল ক্রিমিনোলজি বলে সব দিকে একটা বিশাল একটা ইমপ্লিকেশন আছে। হাউ ডু ইউ সি ইট অ্যান্ড এটাকে কীভাবে আমরা ফ্লিপ করতে পারি? আমাদের দেশের মানুষ, আমাদের দেশের বড় হোক ছোট হোক সব পোস্টে কাজ করবে, শুধুমাত্র প্রয়োজনীয় কিছু ফরেনার কাজ করবে। আদার দেন দ্যাট আমরা কীভাবে আরও বেশি স্বনির্ভর হইতে পারি ইন ট্রু সেন্স? এটা আসলে একটা বিরাট বড় ইস্যু, এবং আমরা কিন্তু রিসেন্টলি যে নাম্বারগুলো শুনছি যে আমাদের নেবারিং একটা বড় দেশের থেকে প্রায় 26 লাখ লোক আমাদের এখানে কাজ করছে। একটা জিনিস, একটা প্রবলেম সলভ করতে গেলে ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ নাম্বারস কারেক্ট। বাট আমরা যদি দেখি, আমি অনেক রিসার্চ করেছি, আই এম শিওর ইউ হ্যাভ ডান দ্য সেম, সেখানে দেখা যাচ্ছে নাম্বারগুলো কিন্তু বিভিন্ন সোর্স থেকে আসছে, তার মধ্যে কোনো কনসিস্টেন্সি নাই। আমি যখন দেখলাম ইন্ডিয়ান সাইডে ওয়েবসাইটে গিয়ে ওদের নাম্বারগুলো, ওরা বলছে যে প্রায় 19,000 লোক, ওদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে একটা ডাটা বলছে যে 19,000 লোক বাংলাদেশে থাকে, তার মধ্যে 9,000 স্টুডেন্ট অ্যান্ড 10,000 ওয়ার্কিং। বাংলাদেশে যদি আমি একটা পার্লামেন্টে একটা নাম্বার শেয়ার করা হচ্ছিল, এটা বলা হচ্ছে রাফলি 6,000 ইন্ডিয়ার থেকে আসছে। সো নাম্বারগুলোর মধ্যে কনসিস্টেন্সি না। বাট ইন্টারেস্টিংলি আমি যখন ইন্ডিয়ান ওয়েবসাইট দেখছি, তারা বলছে যে এরা তো মোস্ট অফ দেম আর ইলিগালি কাজ করতেছে বাংলাদেশে, বাট ওরা যখন আবার টাকাটা পাঠাচ্ছে ইন্ডিয়াতে, ওইখানে কিন্তু আবার ওখানে ডিক্লেয়ার করতেছে দ্য মানি কামিং ফ্রম বাংলাদেশ, রেমিট করে। বাংলাদেশ কিন্তু 4th লার্জেস্ট রেমিটার ফর ইন্ডিয়া। হ্যাঁ, সো তার মানে বোঝা যাচ্ছে ওইখানে কিন্তু আবার দেখাচ্ছে ফিগার হচ্ছে 10 বিলিয়নের মতো। সো এখানে অনেক ধরনের নাম্বার হোভারিং অ্যারাউন্ড। বাট আমি আমার নিজের ম্যাথ করেছি, সেটা হচ্ছে আমি যদি 26 লক্ষ লোকের হিসাব ধরি, যেটা পত্রিকাতে খুব কমনলি কথাবার্তা বলা হচ্ছে, সে কিছুদিন আগে আসিফ নজরুল এই নাম্বারটা রেফার করলো একটা প্রোগ্রামে,
সো 24 লাখ ইকুয়াল টু আমি যদি ধরি মিনিমাম স্যালারি 1,000 ইউনো অ্যান্ড 1,000 তো হইতেই পারে না, কারণ বাইরের থেকে যখন একটা রিসোর্সকে আনা হয় আই অ্যাজিউম এটা স্কিল লেবার হবে, ওদের $5,000-10,000 নিচে হওয়ার কথা না। আমি ধরলাম $1,000 ওদের, 26 লক্ষ মাল্টিপ্লাই $1,000 হলে কিন্তু মান্থলি স্যালারি হয় ওদের 2.6 বিলিয়ন। আমি যদি 2.6 বিলিয়ন 12 মাসে হলে এটা কিন্তু 31.2 বিলিয়নের মতো চলে আসে। লেটস অ্যাজিউম 25-30% সারা দেশে খরচ করলো, তারপরে দেখা যাচ্ছে কিন্তু 25 বিলিয়নের উপরে ডেফিনেটলি তারা রেমিট করে ফেলতেছে। তো ইটস এ হিউজ সাম অফ মানি। যেখানে আমার এক্সপোর্ট যদি ধরি এটা $50-55 বিলিয়ন মতো, সেখানে একটা দেশে নেইবারিং কান্ট্রিতে আমার চলে যাচ্ছে প্রায় 25 বিলিয়নের উপরে। যদি অফিসিয়াল নাম্বার বলা হচ্ছে 14-15 বিলিয়ন সামথিং লাইক দ্যাট, তার মানে এটা কিন্তু আমাদের শুধু অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড আউট, যেটা একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা ইমপ্লিকেশন, ইকোনমিক ইমপ্লিকেশনস আছে। সো এটা একটা সাইড ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। আর ইন এক্সচেঞ্জ অফ দ্যাট হোয়াট উই আর গেটিং, এবং এটা কোন ধরনের কাজের জন্য হচ্ছে, এগুলো যদি আমরা দেখি যে এই আমাদের নেইবারিং স্টেট পার্টিকুলার শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার থেকে রিসোর্স আসা শুরু করছে ফর গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলসের জন্য। এবং গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস আমাদের কিন্তু বাংলাদেশে এটার উত্থান শুরু হয় 1980 সাল থেকে। এই যে মানে আমাদের প্রায় 40 বছরের বয়স হয়ে গেছে ইন্ডাস্ট্রিটার। এখনও যদি কেউ বলে যে এখানে আমার এখনও রিসোর্স ডেভেলপ হয় নাই, আমার এখনও স্কিল, গার্মেন্টসে কী রকেট সায়েন্স আছে কম্পেয়ার টু আমরা যদি বলি প্ল্যাটফর্ম বেসড বিজনেস, যেটা আইটি রিভলিউশন হচ্ছে, IR.4.0 আসতেছে, বা টেকনোলজি বেসড কোম্পানি লাইক টেলিকম কোম্পানিজ, ওইখানে যদি না লাগে দেশি লোক, আমার কেন গার্মেন্টসে 40 বছরে আমরা আমাদের নেবারিং রিসোর্সের উপর ডিপেন্ডেন্সি কমাতে পারি নাই? সো আমার মনে হয় ওইখানেও একটা বড় কোশ্চেন চলে আসে। এবং পরে যেটা হচ্ছে সোশ্যাল ইমপ্লিকেশনস, আমার এখানে 26 লাখ লোক, অ্যান্ড ইফ ইউ লুক এট আমাদের আনএমপ্লয়মেন্ট রেট, আমাদের 26 লক্ষ আনএমপ্লয়মেন্ট আছে। সো ইট ম্যাচেস ভেরি নাইসলি। সো আমরা যদি এই জিনিসটা সলভ করতে পারি, তাহলে কিন্তু আমি 26 লক্ষ যেটা আনএমপ্লয়মেন্ট আছে টুডে, অ্যান্ড তার মধ্যে আবার 83% হচ্ছে ইউথ সেগমেন্ট, হুইচ ইজ 19 to 27 or 28 ইয়ার্স এজ ব্র্যাকেটের মধ্যে। তার মানে ইউথ প্রবলেমটা আমরা আনএমপ্লয়মেন্টটা সলভ করতেছি, অ্যান্ড ওভারঅল আনএমপ্লয়মেন্টটা সলভ করতেছি। অ্যান্ড উই হ্যাভ অ্যানাদার বিগ প্রবলেম, আমাদের যে এমপ্লয়িরা আছে এদের অলমোস্ট 68 lakhs আর আন্ডার ইউটিলাইজড। হ্যাঁ, দে আর নট আনএমপ্লয়েড, বাট তারা কিন্তু প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না। সো দে মে লুজ দেয়ার জব এনি টাইম, or they have the risk of, or we have the risk of as economy not utilizing them 100%. If you could utilize them 100%, তাহলে আমাদের ইকোনমিক গ্রোথ কিন্তু অন্য লেভেলে হতো। সো আমি বলবো যে while talking about this subject, একটা হচ্ছে আমার 26 lakhs, যেটা আমরা বাংলায় বলে খাপে খাপে মিলে যাচ্ছে, we can solve big problem of our economy, socio-economic factor. আরেকটা প্রবলেম হচ্ছে আমার 68 lakhs under utilized. We have to think about them as well. So I can go on and on these issues, right? আপনার এখানে গার্মেন্টসের যদি বলি একটা জায়গা, যে গার্মেন্টসের অনেক কয়েকজনের সাথে যখন আমি কথা বলছি, কনসালটেন্ট, ওনার, তাদের একটা পয়েন্ট হচ্ছে যে বাঙালিরা গার্মেন্টসে কাজ করতে চায় না। সো তারা এটাকে তাদের জন্য মানে পছন্দ করে না, তারা মনে করে এটা একটা ইমেজ ইস্যু। সো ছেলে গার্মেন্টসে কাজ করে হবে না। তো এবং যখনই আমরা মিড লেভেল টু হাই লেভেলের লোক খুঁজি, তখনই আসলে আমাদের শ্রীলঙ্কান লাগে, ইন্ডিয়ান লাগে, বিকজ অফ সিগনিফিকেন্ট নাম্বার কিন্তু গার্মেন্টসে আসলে কাজ করে। তো হাউ ক্যান উই চেঞ্জ দ্যাট ন্যারেটিভ, অর হাউ ক্যান উই থিঙ্ক ডিফারেন্টলি? এখানে জিনিসটা হচ্ছে কি, সবসময় প্রবলেম যদি বলতে হয়, প্রবলেম কিন্তু নিজের মধ্যে থাকে বেশি। ইটস ইজি টু ব্লেম ইউ। আচ্ছা, একটা ঘটনা ঘটলো, আচ্ছা আমি এটার জন্য দায়ী। কখনো আমি বলি না যে আমি এটার জন্য দায়ী। সো এটা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশেও বা অনেক দেশেও এই কালচারটা আছে। আমরা নিজেকে দোষী করি না, অন্যের মধ্যে দোষটা খুঁজি। আসলে উনি যেটা বললাম একটু আগে, 40 বছর ধরে উনি ইন্ডাস্ট্রিটা চালাচ্ছে। ইমেজটা কীভাবে ডেভেলপ হবে? ওনার থেকে। আমি যদি একটা ভালো গার্মেন্টস ওনার হই, অ্যান্ড ইফ আই বিহেভ ইন এ পজিটিভ ওয়ে অ্যান্ড আই বিকাম এন এক্সাম্পল টু দ্য নেশন, কেন আপনার ইমেজটা তৈরি হবে না? এরকম যদি আমার 10টা ভালো গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসে দেখায়, আমি টাইমলি স্যালারি দেই, আই এনকারেজ পিপল ডেভেলপমেন্ট, আমি একটা লিডার হিসেবে আসছি,
হ্যাঁ, আমি খালি নিজের জমি কিনতেছি না, রিয়েল এস্টেটের প্রপার্টি বানাচ্ছি না, আমি খালি আমার নিজের ওয়েলথ ম্যাক্সিমাইজের কথা চিন্তা করছি না, আমি পিপল ওয়েলথ ম্যাক্সিমাইজের কথা চিন্তা করছি। এরকম কিন্তু খুব একটা লিডার আমি গার্মেন্ট সেক্টরে এখনও দেখি না। সো আমার মতে হচ্ছে দ্য প্রবলেমটা হচ্ছে ওনাদের সাথে। এই যে গার্মেন্টস টেক্সটাইলসে যারা আছে তারা নিজেদের আখের গুছিয়েছে, কিন্তু তারা এই যে ইন্ডাস্ট্রিতে একটা যে কন্ট্রিবিউট করবে, এই ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, ওই মাইন্ডসেটটা আমার মতে পুয়ার গভর্নেন্স। পুয়ার গভর্নেন্স, পুয়ার আমি বলবো মেন্টালিটিও, ইউ আর বিং ভেরি সফট। হ্যাঁ, আমার প্রচুর ফ্রেন্ড আছে টেক্সটাইল গার্মেন্ট সেক্টর, হয়তো আমি যেটা বলছি পছন্দ করবে না, বাট আমি পার্সোনালি মনে করি দে আর টু ব্লেম। তারা চেষ্টা করে নেই এই ইমেজটা ডেভেলপ করতে। হ্যাঁ, 5 বছর 10 বছর হলে আমি বুঝতে পারি, 40 বছরে একটা ইমেজ ডেভেলপ করতে পারবে না, এটা পুরো ব্লেম অ্যান্ড দায়িত্ব ওনাদেরকে নিতে হবে। এবং আমার মনে সময় চলে আসছে এখন ওনাদের উপরে ছেড়ে দিলে আমার মনে হয় না কিছুই হবে। ওই 40 বছরে যা হয়েছে সামনেও তাই হবে। আই থিঙ্ক টাইম হ্যাজ কাম, আমাদের পলিসি দিয়ে এটা এনফোর্স করতে হবে, নাহলে কিন্তু আমরা আগাতে পারবো না, আর এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো না। আর যে নাম্বারগুলো কথা বলছি, এ বিগ চাঙ্ক অফ দ্যাম এই ক্যাটাগরিতে পড়ে। আর এইটার দেখা দেখি অন্যান্য ক্যাটাগরিগুলোও কিন্তু এটার মধ্যে ঢুকে যাচ্ছে, টিচিংয়ে ঢুকে যাচ্ছে, মেডিকেলে ঢুকে যাচ্ছে, অ্যান্ড আদার্স আর পিকিং আপ ব্যাড লার্নিং। মানে ভালো লার্নিং হলে তো খুবই ভালো, আমাদের নেবার থেকেও আমরা অনেক কিছু নিতে পারি। আমি নট অ্যান্টাই শেয়ারিং অফ নলেজ অ্যান্ড শেয়ারিং অফ এক্সপিরিয়েন্সেস, কিন্তু এখন যেটা হচ্ছে ওয়ান সাইডেড হচ্ছে, অ্যান্ড উই আর পিকিং আপ ব্যাড এক্সাম্পলস অ্যান্ড ক্যাসকেডিং দ্যাট ইন আদার ইন্ডাস্ট্রিজ। অ্যান্ড আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা যদি আমরা স্ট্রংলি স্টপ না করি, এটা আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনের মধ্যে স্প্রেড করে যাবে লাইক এ ডিজিজ। আমরা যদি ইন্ডিয়ায় কাজ করতে যাই, অথবা আমরা যদি লেটস সে সিঙ্গাপুরে কাজ করতে যাই, মালয়েশিয়ায় কাজ করতে চাই, দেন দেয়ার আর মেনি রেস্ট্রিকশনস। মালয়েশিয়া, সৌদি আরবের যেমন প্রচুর ইনফ্রাস্ট্রাকচারে বাংলাদেশের লেবাররা কাজ করছে, বাট সবসময় তারা যখনই মনে করছে কোনো সিকিউরিটি প্রবলেম, যখনই মনে করছে কোনো একটা ইস্যু, তারা সবার আগে ধরে সাইজ করে দিছে, মানে দে ডেল্ট ইট ভেরি সুইফটলি। সো তাদের পলিসি ইজ ভেরি ক্লিয়ার যে আমার যতটুক লাগবে, যখন লাগবে আমি নিব, যখন লাগবে না আমি নিব না। এখানে কোনো মানে লাইক অন্য কোনো কিছু নাই। বাট অন দ্য আদার হ্যান্ড ইট লুকস লাইক আ ফ্লাড গেট আমাদের ওপেন করা। মানে ডেফিনেটলি আমাদের বর্ডারে বিজেপি আছে অ্যান্ড অল, বাট ওয়েন ইট কামস টু HR ম্যানেজমেন্ট অ্যান্ড HR পলিসিজ ফর দ্য হোল কান্ট্রি, সেখানে কাছে এটা মনে হচ্ছে ইটস আ ফ্লাড গেট। যে কেউ চাইলো, আসলো, ইন্টারভিউ দিল, কথা বললো, চাকরি নিল, যতদিন ইচ্ছা থাকলো, চলে গেল। ওয়াই ইজ ইট লাইক দিস? এটা আমি বলবো যে পলিটিক্যাল ইন্টেনশন। আমি যদি চাই না চাই, এটা কোনোভাবে সম্ভব না। এই যে কিছুদিন আগে আমাদের বাঙালি কিছু ভাই দুবাইতে আমাদের ওই ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করতে গিয়ে তারা কিন্তু তারা জেলে চলে গেল, অ্যান্ড দে ইম্পোজ সাচ এ হার্শ অ্যাকশন যে এখন পুরো বাংলাদেশের উপরে কিন্তু ভিসা দেওয়া বন্ধ। তো দে আর সো স্ট্রিক্ট। ইটস নট দ্যাট আই সাপোর্ট দ্যাট স্ট্রিক্টনেস, বাট টেকিং ইউর কিউ, ওরা ওই ধরনের হার্শ অ্যাকশন নিয়েছে। ইভেন ইন্ডিয়ার কথা যদি বলি, আমি ইউনিলিভার থাকতে আমার এক কলিগ, ইনফ্যাক্ট দুইজন কলিগ, একজন 6 মাসের জন্য অ্যাসাইনমেন্টে গেলো, একজন 2 বছরের জন্য অ্যাসাইনমেন্টে গেলো। 6 মাসও তার একটা ওয়ার্ক পারমিট পায়নি লিগালি, কিন্তু ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক ইন ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়াতে যখন আপনি কাজ করতে যাব, তখন কিন্তু ওয়ার্ক পারমিট সহজে দেয় না। অ্যাকচুয়ালি দে আর ইনডাইরেক্টলি ডিসকারেজিং আদার্স টু কাম অ্যান্ড ওয়ার্ক ইন ইন্ডিয়া। আমি বুঝতে পারতেছি। এবং কিছুদিন আগে আমাকে একটা এরিকসনের আরেকজন একই গল্প বললো। ইটস এ কমন থিং। হ্যাঁ, ওরা স্মার্টলি মুখে না বলতেছে না, কিন্তু কাজেকে আমাদের বুঝাই দিচ্ছে এমনভাবে, ভাই ইন্ডিয়ানরা আমাদের দেশে তোমাদের জায়গা নেই। তো ইট ইজ এ আনফেয়ার ওয়ে অফ ট্রিটিং ইউর নেইবার্স। আমি পাঠাচ্ছি 26 লক্ষ লোক, আমি 26টা লোক নিতে পারবো না, দ্যাট ক্যানট বি এ ফেয়ার পলিসি। অ্যান্ড ডিপ্লোমেসিতে একটা কথা আমি শিখেছি, সেটা হচ্ছে টিট ফর ট্যাট। ইফ ইউ ট্রিট মি লাইক দিস, আই ট্রিট ইউ লাইক দিস। ডাজেন্ট ম্যাটার তুমি কি কত বড় দেশ আর কত ছোট দেশ, ইট হ্যাজ টু বি ফেয়ারলি ট্রিটেড। কিন্তু আনফর্চুনেটলি আমি দেখে নিই বাংলাদেশের ক্ষেত্রে আমরা ওই টিট ফর ট্যাট ডিপ্লোমেসি এখানে অ্যাপ্লাই করেছি। আর সেকেন্ড হচ্ছে ইন্টেনশন থাকতে হবে। হ্যাঁ, ইন্টেনশনটা কি? আমরা আমাদের নিজেদের ছেলেমেয়েদেরকে আগে প্রোটেকশন দেব, তারপর অন্যদেরটা। কিন্তু আমি নিজের ছেলেমেয়েদেরকে প্রোটেকশন না দিয়ে আমি যদি অন্য দেশের ওদের জন্য কাজ করি, তাহলে কি আমি আমার দেশের, মানে আমি তো দেশপ্রেমী একটা মানুষ, আমাদের দেশের স্বার্থ রক্ষা করতে হবে আগে। অ্যান্ড এখানে আমার সেলফিশ হতে কোনো অসুবিধা নাই। সো আমার মনে হয়
প্যাট্রিয়টিক ওয়েতে আমরা এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছি না। আর এটা এমন কোনো প্রবলেম নেই যে 26 লক্ষ লোক কথা বলছি যে রিসোর্সটা বাংলাদেশ সাপ্লাই দিতে পারে না। হ্যাঁ, উই হ্যাভ লট অফ স্কিল গ্যাপস, অনেক জায়গায় আছে, কিন্তু স্কিল গ্যাপ এই জায়গাটায় কিন্তু স্কিল গ্যাপ নাই। যেরকম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস, এটাতে কোনো রকেট সায়েন্স, কোনো টেকনোলজি না, এখানে আমরা ইউজ করতেছি না, যেটা ডার্থ অফ রিসোর্সেস আমাদের বাংলাদেশে আছে। থাকলেও এটা কিন্তু একটা প্রপার প্ল্যান নিলে কয়েক বছরের মধ্যেই সলভ করা যায়। আমি একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে, 4-5 বছর আগেও হবে, হঠাৎ করে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে গরু রপ্তানি করা বন্ধ করে দিল পলিসিগতভাবে। ওইটার রেজাল্টে বাংলাদেশে মাংসের দাম খুব বেড়ে গেল। ইট ক্রিয়েটেড হিউজ ক্রাইসিস ইন আওয়ার কান্ট্রি, কারণ আমাদের ওই সাপ্লাইয়ের উপরে আমাদের ডে টু ডে হাউস হোল্ডের চলতো। এখন আপনি যদি দেখেন, খুব একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হলো। হঠাৎ করে আমাদের নর্দার্ন অ্যান্ড সাউদার্ন রিজিয়নে ডেইরি এবং এই বিফের রিলেটেড যে প্রজেক্টগুলো আছে খুব সাকসেসফুলি আগানো শুরু করলো। অ্যান্ড এখন আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট। সো দেখেন, ক্রাইসিসে পড়ার সাথে সাথে যখন আমাদেরকে ফোর্স করা হলো, ভাই নাও ইউ হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু বাঙালিরা দেখাই দিয়েছি উই ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্যান মিট আওয়ার ওন রিকোয়ারমেন্ট উইথ আওয়ার ওন ইনিশিয়েটিভ। সো আমি মনে করি ভারত যত এরকম, ভারত বা শ্রীলঙ্কা বা যত রেস্ট্রিকটিভ অ্যাকশন আমাদের প্রতি নিবে, ততই কিন্তু আমরা সাকসেসফুল আগে যেতে পারবো। আর আমার মনে হয় আমাদের দেশের ছেলেমেয়েরা ওই রেজিলিয়েন্সটা দেখাতে পেরেছে। সো ওরা যদি পারে 3-4 বছরের মধ্যে সেলফ সাফিসিয়েন্ট হয়ে, আমরা এই টেক্সটাইলস গার্মেন্টসে পারবো না কেন, আমার মাথায় ঢুকে না। সো আমি বলবো যে আমাদের যদি ইন্ডাস্ট্রিয়ালে যারা আছে ওরা যদি চায়, ইটস এ ম্যাটার অফ ফিউ ইয়ার্স। যদিও কিছু জায়গায় গ্যাপ থাকে, এটা আমরা একসাথে কাজ করলে করে ফেলতে পারবো। আমাদের যদি আমাদের নিজেদেরও তো একটা বড় রকমের আই উড সে ইমেজ প্রবলেম আছে, যে আমরা অনেক ক্ষেত্রে অ্যাজ আ কালেকটিভলি আমরা নিজেদেরকে খুব বেশি কেপেবল মনে করি না। জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, যে আপনি ফর্মার রবির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন এবং সিইও ছিলেন, উইচ ইজ আ পোস্ট যেটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে ধরেই নেওয়া হয় যে এটা বিদেশিদের কাছে যাবে, কারণ এত বড় পোস্টে একটা বাংলাদেশে বসবে, এটা কী না কী করবে, এরকম একটা ব্যাপার, যে মনে হয় পারবে না বা সামথিং লাইক দ্যাট। তো সেইখানে আপনি আসলে ওই শ্যাকেলটা ব্রেক করছেন, ইউ আর ইউনিকলি কোয়ালিফাইড অ্যান্ড মানে ইউ হ্যাড ইউর পিরিয়ড অ্যান্ড এক্সেলেন্স অ্যান্ড অল। তো আমি যদি রবির যে কোনো কাউকে জিজ্ঞেস করি যারা আপনার সাথে কাজ করে, আমি অ্যাটলিস্ট পার্সোনালি জিজ্ঞেস করছি, অল অফ ইউ নো মানে হ্যাভ আ ভেরি গুড রেপুটেশন অ্যান্ড মানে উইল উইশেস অথবা মানে গুড ওয়ার্ডস অ্যাবাউট ইউ। তো সেই জায়গাটা থেকে, বাট দেন অ্যাগেন ইট ওয়াজ দ্য রেয়ার থিং। যখন আপনি সিইও হয়েছেন তখন আপনি যদি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো দেখেন, ইটস নট আ, মানে এটা ধরেই নেওয়া হতো যে ওই চেয়ারগুলো বাংলাদেশিদের জন্য না। হ্যাঁ, এই যে পারসেপশনটা যে এই চেয়ারটা বাংলাদেশি পারবে না, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক আছে। লাইক আনলাইক ইন্ডিয়া সবসময়, লাইক আমরা যদি প্যাটেলদের হিস্ট্রি বলি, যে প্যাটেলরা কীভাবে নর্থ আমেরিকাতে মোটেল ইন্ডাস্ট্রি নিল, ইন্ডিয়ানরা খুব ভেরি গুড অ্যাট, আমি 10টা ইন্ডিয়ানের ওইখানে পাঠাইলে 10 বছরের মধ্যে ওইখানে 1 লাখ ইন্ডিয়ান চলে যাবে। বাংলাদেশিরা এমন একটা নেইবারহুড খুঁজবে যেখানে বাংলাদেশি নাই। ইসে যদি আমরা মানে জিও পলিটিক্যালি খুব কাছের দুইটা দেশ, বাট বাংলাদেশিদের মধ্যে কিন্তু ইন্ডিয়ানদের যে দেশপ্রেমটা আমরা দেখি, তা বাংলাদেশিদের মধ্যে অন্তত আমি দেখি অনেক কম। রিসেন্টলি খুব ভালো একটা আমরা এপিসোড যাচ্ছে, বাট ওভারঅল how do we change that idea of about collectively about ourselves, that one, we are capable, we can be capable, we can scale up, and number two is we should like মানে আমরা আমাদের নিজেদেরকে we should be like selectively more patriotic. আমার ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, অ্যান্ড আমি যতটা অনেস্টি সম্ভব উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আমি যখন রবির দায়িত্ব নেই 2016 সালে, তখন রবির অবস্থা খুবই খারাপ ছিল। মানে আমি যদি একটা প্যারামিটারও বলি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI ছিল নেগেটিভ 10%-এর উপরে। যখন আমি ছাড়ি তখন এটা 7.5% উপরে চলে আসছিল। সো ইটস এ কমপ্লিট টার্ন অ্যারাউন্ড অফ দ্য বিজনেস উইদিন 5 years বাই অল মিনস, আলহামদুলিল্লাহ। সো আই থিঙ্ক সেই হিসাবে আমি দেশের যে সম্মানটা রাখাটা, একটা দেশি ফার্স্ট টাইম সিইও হিসাবে, সেই সম্মানটা আমি মনে করি আমি রাখতে পেরেছিলাম অ্যান্ড টেকিং দ্য হোল টিম টুগেদার। ইট ওয়াজ নট মাই ওন ক্রেডিট। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে অ্যাজ এ লিডার you are as good as your team. If team doesn't perform, as a leader you cannot perform. হ্যাঁ, সো এই জিনিসটা আমরা অনেকে ভুলে যাই। এবং আমি একটা এক্সাম্পল দিই, আমি ছাড়ার পরে
পরে যে একজন সিও আসলো, সে হচ্ছে ইন্ডিয়ান সিও, হি ইজ ভেরি গুড ইন হিজ ওন ওয়ে, হ্যাঁ। সো ওখানে কোনো কিছু বলার নেই। কিন্তু সে আসার সাথে সাথে বেশ কিছু ইন্ডিয়ান সিএক্সওকে নিয়ে আসলো। মানে ওই যেটা তুমি একটু আগে এক্সাম্পলটা বললা, যে একজন ইন্ডিয়ান আসলে আর 10টা ইন্ডিয়ান চলে আসে, অ্যান্ড ইটস এ মানে ক্লিয়ার এক্সাম্পল। কিন্তু আমি যখন ছিলাম, আমার সিএক্সও 1-2 ছাড়া 100% ছিল লোকাল, এবং আমি বলবো 99.99% অফ দ্য রিসোর্সেস ওয়ার লোকাল রিসোর্সেস, অ্যান্ড আই ওয়াজ ভেরি ক্লিয়ার দেন আমার লোকাল রিসোর্স দিয়ে এটা চালানো সম্ভব, এবং আমি চালিয়ে দেখিয়েছি। আমার হোল অর্গানাইজেশন আমার 2-3টার বেশি ছিল না। সো ইটস নট অনলি অ্যাবাউট মি অ্যাজ এ বাংলাদেশি সিও, বাট উইথ দ্য বাংলাদেশি টিম কন্টিনিউয়াসলি পারফর্মিং ফর কনজিকিউটিভ 5 years, ইট শোস আমাদের বাঙালিদের ক্যাপাসিটিটা কী। সো আমার একটা ফোকাস ছিল, যেহেতু আমি বাংলাদেশিদের টান থাকে। বাট এই এক্সাম্পলটা, আমি যেহেতু মিডল ইস্টে কাজ করেছি, অন্য দেশেও কাজ করেছি, সেখানে যেটা দেখছি, বাঙালিরা কিন্তু বাঙালিদেরকে টানে না। আমি দুবাইতে কাজ করছি, মিডল ইস্টে কাজ করছি, আমি কিন্তু 4-5 জনকে নিয়ে গেছি, চেষ্টা করছি, এটা এটা আমার ব্লাডের মধ্যে আছে। কিন্তু প্রচুর বাংলাদেশে ওখানে সাকসেসফুল বিজনেসম্যান, ভালো ভালো চাকরি করে, কিন্তু ও যে 10টা-5টা লোককে নিবে, আমি ওই মাইন্ডসেটটা দেখে নেই। সো এটা আমার মনে আমাদের একটা কালচারাল প্রবলেম। আরেকটা জিনিস হচ্ছে, যে কারণে আমরা পারি না, আনফর্চুনেটলি আমি এখন আর কোনো চাকরিতে নাই, ইনশাল্লাহ কোনো চাকরি করবো না আশা করি। এখানে যেটা দেখা যাচ্ছে, যে আমরা আমাদের নিজেদেরকে টেনে নামাই। আমরা যদি আমাদের দেখি, আমাদের এক কলিগ উপরের দিকে উঠছে, ভেরি উইয়ার্ড, কীভাবে ওকে নামানো যায়, ওই হিংসাটা কাজ করে। মানে আমরা একটা কাউন্টার প্রোডাক্টিভ টাইপের একটা বিহেভিয়ার চলে আসে। আমি জানি না এটা কেন হয়, কিন্তু এটা হয়। বাট এই জিনিসটা থেকে আস্তে আস্তে হয়তো বা আমরা সরে আসতেছি। লোকজন, আমাদের ইয়াং জেনারেশন বা তারপরে জেনারেশনগুলো যারা আছে, ওরা আরও এখানে আরও ওপেন। সো আমার মনে হয় কালচারাল যে মিননেসটা আস্তে আস্তে কমে আসতেছে, যত কমে আসবে তত আমাদের বাঙালি লিডাররা আরও ফ্রন্টলাইনে চলে আসবে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি বলবো যে সব যে নেগেটিভ তা না। আমার পরে কিন্তু পরে দেখা গেছে যে গ্রামীণ ফোন, দ্য মার্কেট লিডার, তারাও কিন্তু একজন বাঙালি সিও ইয়াসির আজমানের মতো ওকে রিকগনাইজ করলো, অ্যান্ড স্টিল হি সার্ভিং, ইজ দ্য লংগেস্ট সার্ভিং সিও অফ গ্রামীণ ফোন। সো আসলে কিন্তু যখন একজনকে দেখলো সাকসেসফুলি করতে পারলো, তখন কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বুঝলো যে না, এখানে করতে পারে। সো নাম্বার 1 কোম্পানি, নাম্বার 2 কোম্পানি লোকাল সিওকে ম্যানেজ করা গেছে, অ্যান্ড দ্যাট ইজ অলসো টেকনোলজি বেসড কোম্পানি, অ্যাটলিস্ট উই হ্যাভ প্রুভেন রাইট। সো দ্যাট গিভস এনাফ কনফিডেন্স টু আওয়ার ইয়াং জেনারেশন। ভাই, তুমি চাইলে তুমিও কিন্তু রবি গ্রামীণ ফোনের মতো কোম্পানি সিও হইতে পারো, বিএটির মতো কোম্পানি সিও হইতে পারো, ইউনিলিভারের মতো কোম্পানি সিও হইতে পারো। অল দিস আর বাংলাদেশিস নাও, হ্যাঁ। সো আমার মনে ওই ডাউটটা থাকা উচিত না, কারণ ইউ রাইটলি পয়েন্টেড আউট। আমরা নিজেরা মনে করি আমি হয়তো এখানে কোয়ালিফাই করবো না। কেন তুমি কোয়ালিফাই করবো না? আমি তো সারা বছর বাংলা মিডিয়াম থেকে লেখাপড়া পড়ছি, আমার তো কোনো ইংলিশ মিডিয়াম ছিল না, 2 ফুটে ঠিক মতো ইংলিশও কথা বলতে পারতাম না। কিন্তু প্যারায় পড়লে কিন্তু আস্তে আস্তে মানুষ ঠিকই শিখে যায়। অ্যান্ড আমি আমার হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে ওই বাংলা মিডিয়ামের ভালো স্টুডেন্ট না হওয়া একটা ছেলে এই পর্যায়ে আসতে পারছে। সো একটা সাধারণ ছেলেও এটা করতে পারে। সো ফার্স্ট অফ অল হি হ্যাজ টু বিলিভ ইন সেলফ, আমার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, অ্যান্ড অপরচুনিটি আনলিমিটেড থাকতে হবে। অপরচুনিটি অ্যাকচুয়ালি বাংলাদেশে আনলিমিটেড আছে। সো আমি বলবো, নিজের বিশ্বাস থাকলে যে কোনো সিচুয়েশনে যে কোনো ভালো কিছু করা সম্ভব। সো আমার বিশ্বাস ওইটাই। আপনি যখন বললেন যে ওই যে 26 লাখ বা 25 লাখ, আপনার কাছে কোন জায়গাটায় মনে হয় যে মোটা দাগে, আমরা যদি বলি যে আমরা তো স্কিল গ্যাপ নিয়ে অনেক কথা বলি, এখন প্রচুর কোম্পানি অনেক অর্গানাইজেশন কাজ করতেছে, বাট কোন স্কিলগুলো আপনার কাছে মনে হয় যে আসলে খুব কুইকলি মানে আমাদের ফিক্স করা দরকার, যদিও দোজ আর চ্যালেঞ্জিং? লাইক আমরা খুব ছাড়াভাবে ডিসকাস করি, বাট আসলে তো আমি 25 লাখ লোক নিয়ে 25 লাখ চেয়ারে বসাই দিতে পারবো না প্র্যাকটিক্যালি। সো এখন একটা কথা হইতে পারে যে হ্যাঁ, যে ম্যানেজার আছে তাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বা যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে সিএক্সও বানাও, বাট আসলে তো প্র্যাকটিক্যালি সে সবসময় রেডি না ওইটার জন্য। সো সেই জায়গাটায় আমরা তো কোনো ইনকম্পিটেন্ট লোককে দিয়ে বাস চালাতে পারবো না, অ্যাক্সিডেন্ট করবে। তো এই যে একটা গ্র্যাজুয়াল প্রসেসে আমাদের এটা কিছু হার্ড কল করতে হবে, বাট এট দ্য সেম টাইম কিছু কিছু জায়গায় গ্র্যাজুয়াল কল করতে হবে। এই গ্র্যাজুয়ালে কলে তো আসলে সব কিছু পলিটিশিয়ানরা করতে পারবে না, তারা হয়তো একটা পলিসি দিলেও হয়তো দেয়। তো পিওরলি ফ্রম এইচআর
ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশিদের আসলে যেই পার্টটাতে আমরা বলছি 26 লাখ মানুষ বেকার অথবা যারা আন্ডার ইউটিলাইজড, এদেরকে কোন স্কিল আপ করাটা আসলে আমাদের জন্য ন্যাশনাল লেভেলে খুব ইম্পর্টেন্ট? না, ফার্স্ট অফ অল, অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড, আমি যেহেতু আমার ফ্যামিলি অস্ট্রেলিয়া থাকে, ওখানে আমি একটা কালচার দেখেছি। দে কন্টিনিউয়াসলি ডু স্কিল গ্যাপ অ্যানালাইসিস। সরকার, ইন্ডাস্ট্রি, পিপুলের সাথে বসে প্রতি এভরি 2-3 ইয়ার্স ওরা স্কিল গ্যাপ আইডেন্টিফাই করে এবং সেই হিসাবে কিন্তু ওরা প্রোগ্রামগুলো সাজায় যে আমার রিয়েল এস্টেট বিজনেস এইভাবে গ্রো করবে, সেটার জন্য আমার ব্রিকলেয়ারের লোক লাগবে, এতগুলো প্লাম্বার লাগবে, এতগুলো ইলেকট্রিশিয়ান লাগবে, অ্যান্ড দ্যাটস হাউ প্ল্যান উইথে তারা কাজ করতেছে। এই জন্য ওরা কিন্তু কিছুদিন পরপরই অকুপেশনাল স্কিল নাম্বারগুলো চেঞ্জ হতে থাকে। আনফর্চুনেটলি বাংলাদেশে ওই স্কিল গ্যাপ অ্যানালাইসিসগুলো করা নাই। বাট আমি যদি সিম্পল ওয়েতে চিন্তা করি, এগেন যেহেতু আমাদের ম্যাক্সিমাম রিসোর্স আসছে এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, গার্মেন্টস এবং টেক্সটাইলসে, এই জায়গাটা আমি যদি বলি ভেঙে ভেঙে চিন্তা করি, আমার এইচআরে কি বাইরে থেকে লোক আসার দরকার আছে কিনা? দ্য আনসার ইজ ক্লিয়ার নো। প্রথম যখন 80s যখন আমরা গার্মেন্টস ব্যবসা শুরু করি, তখন একটা ধারণা ছিল বাংলাতে ঠিক মতো ইংলিশই লিখতে পারে, একটা যে চিঠি লিখবে ওই ক্যাপাবিলিটি নাই। দ্যাট ইজ নো মোর এ প্রবলেম। এখন আমাদের প্রচুর ইংলিশ মিডিয়ামের রিসোর্স আছে যারা প্রচুর সুন্দর ইংলিশ লিখতে পারে, আর এখন ChatGPTর যুগ, গ্রামারলির যুগ, মানে এখন ল্যাঙ্গুয়েজ ইজ নট এ বিগ ব্যারিয়ার এনিমোর। সো ওই প্রবলেমও সলভ। আপনার টেকনোলজি, ওরকম হাইফাই কোনো টেকনোলজি নেই গার্মেন্টসে যে আমার টেকনোলজির লোক লাগবে। তো মার্চেন্ডাইজিংয়ের জন্য আমার এনাফ রিসোর্সেস আছে বাংলাদেশে। সো কোন জায়গাটা লাগবে? হ্যাঁ, একটা জায়গায় যদি কেউ মনে করে যে সিও রোলটাতে আমার স্ট্রং এক্সপিরিয়েন্সড লোক লাগবে, হ্যাঁ ফাইন, একটা সিও নিয়ে আসো। আমি মনে করি না ওই টপ লেভেল সিও হু ক্যান ব্রিং সাম এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেট আওয়ার টিম, সেই হিসাবে একটা সিওকে আনা যেতে পারে। সো আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি চিন্তা করলে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সেক্টরে দরকার নেই। আর যদি কেউ আনেও, দেয়ার হ্যাজ টু বি কমিটমেন্ট। ওরা যদি স্টাবলিশ করতে পারে আমার এই জায়গাটি স্কিল গ্যাপ আছে আমার বিজনেসে, সেক্ষেত্রে আমি একটা সার্টেন পিরিয়ডের জন্য আমি কমিটমেন্ট দিয়ে আনবো গভর্নমেন্টকে। 2 বছরের জন্য আমি রিসোর্সটাকে আনছি, এর মধ্যে আই ডেভেলপ এ রিসোর্স অ্যান্ড নেভার এভার আই উইল আস্ক ফর অ্যানাদার রিসোর্স ইন দ্যাট রোল। সো এইভাবে যদি একটা কন্ট্রোল মেকানিজম আনা যায়, সেই ক্ষেত্রে কিন্তু রিসোর্স ডেভেলপ হবে। কিন্তু এই জিনিসটা কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ পলিসি বাংলাদেশে আছে, কিন্তু কেউ এটা ফলো করে না। আমরা একটা আর্গুমেন্ট দিই, এই কারণে আমার রিসোর্স লাগবে, চলে আসছে। ওয়াই অন আর্থ এইচআরের, মানে দুইটা রোল বলি ভেরি ক্লিয়ারলি উইথ মাই এক্সপিরিয়েন্স, এইচআর এবং সেলসে কোনো জাস্টিফিকেশন নাই আমার বাইরের থেকে লোক আনতে পারি এনি কান্ট্রি। কারণ এইচআরের লোকের জন্য আমার লোকাল কালচার বুঝতে হবে, লোকাল কনটেক্সট বুঝতে হবে, পিপল মাইন্ডসেট বুঝতে হবে। ইন্ডিয়ার বাংলাদেশ ইজ নট দ্য সেম, পাকিস্তান ইজ বাংলাদেশ। আমরা একই সাবকন্টিনেন্ট হতে পারি, কিন্তু আমাদের থট প্রসেস আর ভেরি ডিফারেন্ট। সো এই জিনিসগুলো কিন্তু লোকাল লোক ছাড়া পারবে না। কিন্তু তারপর দেখা যায় অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি, অনেক টেকনোলজি বেসড কোম্পানি, তারা ইন্ডিয়া থেকে এইচআরের হেড নিয়ে আসতেছে। হোয়াই? সো আমার এইভাবে আমরা যদি এরিয়া অনুযায়ী ভাগ করে নিই, এই জায়গায় আমি আর বাংলাদেশে বাইরের থেকে লোক আনতে দিব না, লাউড অ্যান্ড ক্লিয়ার। শুধু স্পেসিফিক যেখানে তারা ভ্যালু ওয়েট করতে পারবো ওই জায়গায় করে দেবো। এইটা যদি রেস্ট্রিকশন করে দিতে পারি। সো পলিসি টু মি বাংলাদেশে আমি সবসময় বলি প্রচুর পলিসি আছে, এক্সিকিউশন নাই। সো আমি পলিসি করলাম, তারপরে এক্সিকিউশন করতে হবে। ফ্রিকুয়েন্টলি ওইসব জায়গায় ভিজিট করতে হবে, ওইসব ফ্যাক্টরিগুলোতে বা ওইসব কোম্পানিগুলোতে আসলে কি ভিনদেশি লোকজন এখানে কাজ করছে কিনা, করলে অ্যাকশন নিতে হবে সাথে সাথে। আপনি দেখেন 1 বছর এই ধরনের অ্যাকশন নেন, সব ইললিগাল ওয়ার্কার দেশ থেকে বাইরে হয়ে যাবে। সেকেন্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে লোকাল স্কিল ডেভেলপমেন্টের কাজটা। অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড, ওভারনাইট এগুলো হবে না। লেটস মেক এ প্ল্যান ফর নেক্সট 3 ইয়ার্স। আমার কাছে মনে হয় 3 ইয়ার্সে বেশি লাগার কথা না, এই 26 লাখ লোককে মাইগ্রেট করে আমাদের লোকাল ইয়েতে নিয়ে আসা। সো এটা যদি আমরা করে ফেলতে পারি 3 বছরের একটা প্ল্যান নিয়ে, গ্র্যাজুয়াল প্ল্যান, কিছু হার্ড কোর প্ল্যান থাকবে আর কিছু গ্র্যাজুয়াল প্ল্যান থাকবে। সবগুলোতে আবার গ্র্যাজুয়াল প্ল্যান করলে কিছুই অ্যাচিভ করবে না, বাট এক্সিকিউশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস করতে হবে যেটা বাংলাদেশে আসলে মিসিং, এটা আইডেন্টিফাই করা যে, অ্যান্ড আই ক্যান টেল ইউ, বাংলাদেশে যদি এভরি এমপ্লয়ি ইউ আস্ক
কেউ কিন্তু সাবকন্টিনেন্টের বসের আন্ডারে কাজ করতে পছন্দ করে না। ইউ ডু এ সার্ভে, আমি কিন্তু এটা Anonymous বলতে survey. হ্যাঁ Anonymous. সেটাই। সো কেউ পছন্দ করে না, তার মানে আমি লিডারকে পছন্দ করতেছি না, কিন্তু আমার উপর ইম্পোজ করে দেওয়া হচ্ছে। ইজ ইট সামথিং গুড? আমি যদি লিডারকে আমার রেসপেক্ট না করি, তাহলে কিন্তু আমার শিক্ষাটা কিন্তু অনেক কম হবে, আমার কন্ট্রিবিউশনটা কিন্তু কম হবে। সো আমার মনে হয় আমরা কিন্তু ওই ক্রাইসিসটাও মধ্যে দিয়ে যাচ্ছি। সো আমার মনে হয় যেটা একটা জিনিস করা উচিত, যে একটা পোর্টাল থাকবে, মানে যেখানে এমপ্লয়িরা কমপ্লেন করতে পারবে একটা সেন্ট্রাল, ইট কুড বি বিডা, ইট কুড বি সাম আদার ইউনিট অফ দ্য গভর্নমেন্ট। দেখো এরকম একটা রিসোর্স এখানে কাজ করতেছে, যেটা লোকাল রিসোর্স রেডি আছে বা অ্যাভেলেবল, সামথিং লাইক দ্যাট। মানে আমার পলিসিটাকে এক্সিকিউট করার জন্য, কারণ আমি পলিসি বানাই, আমি যদি বসে থাকি কিছু হবে না। সো আমার মনে হয় ওই ধরনের একটা ওপেন ডায়ালগ আমাদের টার্গেট গ্রুপের সাথে থাকতে হবে, সো দ্যাট দে ক্যান কমপ্লেন যে এই জায়গায় এই ধরনের রিসোর্স আছে যেটা কোনো যারা কোনো ভ্যালুয়েট করতেছে না, রাদার জাস্ট টেকিং অ্যাওয়ে মানি ফ্রম দ্য কান্ট্রি। আপনার কাছে আমি একটা খুবই ইন্টারেস্টিং এক্সাম্পল দিচ্ছি ইয়াং ওয়ানে। তো ইয়াং ওয়ান ইজ ম্যাসিভ। Mega. আচ্ছা, তো মানে ওদের বাংলাদেশের স্ট্রাকচারটা মোটামুটি একটা গভর্নমেন্ট স্টাইল, ছোটোখাটো একটা রীতিমতো। বাট ইন্টারেস্টিংলি তারা এন্টার তাদের বাংলাদেশি অপারেশন বাংলাদেশিদেরকে দিয়েই করায়। হ্যাঁ, তাদের সিঙ্গাপুরের কিছু চেক অ্যান্ড ব্যালেন্স আছে, সিঙ্গাপুরের এইচআর কিছু কাজ দেয়, উনি এখানেই থাকে মোস্টলি। বাট দ্য এন্টায়ার কান্ট্রি অ্যান্ড দ্য হেড অফ দ্য বাংলাদেশি এন্টায়ার থিং ইজ রান বাই বাংলাদেশি। বাট তারা কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রির 100%, অ্যান্ড দে আর প্রবলি লার্জার দেন এনি বাংলাদেশি টেক্সটাইল। বাট তারা কিন্তু বাংলাদেশিদের চালাচ্ছে, এবং তাদের যে বাংলাদেশি যে হেড যে করছে, সে একদম মানে মোটামুটি মানে একদম এন্ট্রি লেভেল থেকে উঠে উঠে ওই জায়গায় গেছে। তার পাশে একটা বাংলাদেশি টেক্সটাইল আছে, যার সাইজ হচ্ছে ওই ইয়াং ওয়ানের ধরেন 10 ভাগের 1 ভাগ, কিন্তু তার সিইও হইতে হবে শ্রীলঙ্কান, তা না হলে নাকি চলবে না। সো ইটস ভেরি ইন্টারেস্টিং, কাউন্টার প্রোডাক্টিভ। না ইট ইজ ইন্টারেস্টিং, কিন্তু আমি সেটাই তো বলছি, এরাই বলছে আমার ইমেজ ডেভেলপ হচ্ছে না। আমি যদি একটা ভালো ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের ছেলেকে আমি যদি ওই পজিশনটা দিতাম, আমি যদি দেখতাম টপ নচ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটসরা গার্মেন্টসে ঢুকতেছে অ্যান্ড ওই পজিশনে যাচ্ছে, তখন ওয়াই নট আদার্স উইল জয়েন ইন দিস ইন্ডাস্ট্রি? এই ইন্ডাস্ট্রিতে পয়সা আছে, ওকে আইনে $20,000-25,000 আপনার স্যালারি দিচ্ছে। অ্যান্ড বাংলাদেশে যদি একটা আমাদের কি কোয়ালিটির লোক নাই, ওয়াই অনলি মাল্টি ন্যাশনালস অ্যাট্রাক্ট দোজ রিসোর্সেস? এটা উত্তরটা কি? এটা উত্তরটা হচ্ছে অন্যরা অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে না। হ্যাঁ, সো আমরা নিচে বাংলাদেশি রিসোর্স মানেও মনে হয় যে 20,000 টাকা 30,000 টাকা দামের স্যালারিওয়ালা মানুষ, উইচ ইজ নট দ্য কেস। আমি যদি ওদেরকে সুযোগ দিই, ওরা কিন্তু 30,000 টাকার জায়গায় $30,000 কামানোর ক্ষমতা রাখে, যদি এই ধরনের সুযোগ দেওয়া হয়। সুযোগ না দিয়ে যদি বলেন যে না ওরা পারবে না, দ্যাটস ভেরি আনফর্চুনেট। এবং আপনার যে ইমেজের ক্রাইসিসের কথা বললাম, ওই ওনাদের অ্যাকশনের জন্য ইমেজ ক্রাইসিসগুলো হচ্ছে। আর ওনাদের এটা একটা খারাপ জিনিসটা কি, এটার অন্য ইন্টারপ্রিটেশন আমার কাছে আছে, দে আর নট কনফিডেন্ট অ্যাবাউট দেমসেলভস। তারা মনে করে ওই ইন্ডিয়া শ্রীলঙ্কার ওইসব রিসোর্সগুলো মোর এডুকেটেড অ্যান্ড কোয়ালিফাইড দেন মি। আপনি যদি নিজেকে ছোটো করে নিয়ে আসেন তাদের কাছ থেকে, আপনি অন্যদের থেকে কি এক্সপেক্ট করবেন? আমাদের আপনার কাছে কি মনে হয় যে আমার একটা মানে জেনুইন হচ্ছে আমাদের মানে হাই লেভেল নেগোসিয়েশনে খুব প্রবলেম আছে, লাইক মানে ডিপ্লোমেসিতে যে নেগোসিয়েশনগুলো আসে বা রুলস বা পলিসিতে, ওই জায়গাটায় ইদার উই বিকাম ফ্রেন্ডস অর এনিমিজ, আমরা নেগোশিয়েট করতে পারি না লাইক অ্যাজ আ কান্ট্রি। হ্যাঁ, ওই জায়গাটায় আমি সবসময় দেখছি ইন্ডিয়ানদের নেগোসিয়েশন স্কিল আমাদের থেকে অনেক ভালো, মানে সফট নেগোসিয়েশন স্কিল, যে লাইক মানে আমরা দুজনের স্বার্থটা রেখে নেগোশিয়েট করে আমি আমার স্বার্থটা বের করে আনবো। হাউ ক্যান উই ডেভেলপ দ্যাট স্পেশালি ইন লিডারশিপ? না, এই জিনিসটা আমি দেখছি আমাদের ইন্ডিয়া এজ এ নেইবার, ইভেন পাকিস্তানিদের মধ্যে দেখছি, দে আর ভেরি স্ট্রিট স্মার্ট অ্যান্ড তার দ্য নেগোসিয়েশন স্কিল সুপার, প্রেজেন্টেশন স্কিল ইজ মাচ বেটার। সব কিছু মিলায় কিন্তু অ্যাপারেন্টলি বা উপরের দিক দিয়ে তারা কিন্তু আউটস্মার্ট আস বাই মাইলস। এই জিনিসটা আমারও অবজারভেশন। এখন এটা বেস্ট ওয়ে টু ডিল উইথ ইট ইজ ইউ হ্যাভ কনফিডেন্স। এই যেটা তোমার কোশ্চেনটা ছিল প্রথম দিকে, আমরা কেন এত বড় বড় স্বপ্ন দেখতে পারি কিনা? আমি আগের থেকে যদি বলি যে না আমি এই টপ পজিশনটা নিতে পারবো না, তাহলে তো আমি নিজেকে তো ওখানেই শেষ করে দিলাম। সো আমাদের আসলে ওই স্বপ্নটা দেখতে হবে যে
ও পারলে মাহতাব ভাইয়ের মতো একজন লোক পারলে, ইয়াসির আজমানের মতো একটা লোক পারলে, জাভেদ আখতারের মতো বা শেহজাদ মনিরের মতো একটা লোক পারলে, হ্যাঁ আমরা অনেকেই কিন্তু বাংলা মিডিয়ামেরই প্রোডাক্ট। হ্যাঁ আমরা কিন্তু বিদেশ থেকে পড়ালেখা করে এসে কিন্তু এসব পজিশন পৌঁছায় নেই। সো এদের মতো সাধারণ ব্যাকগ্রাউন্ডের লোক যদি পারে, আমি পারবো না কেন? এই কনফিডেন্সটা যখন ডেভেলপ করবে না, তখন আপনি যা আপনাকে দেবে সেটাই আপনি করতে পারবেন। সো আমার কাছে এটার উত্তরটা হচ্ছে সেলফ কনফিডেন্স ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল পয়েন্ট। ওটা হইলে নেগোসিয়েশন বলেন, সব কিছু বলেন, উই ক্যান ডু ইট। অ্যান্ড আমিও বলতে পারি আমার পার্সোনাল, আমার বিভিন্ন ধরনের 360 ডিগ্রি হইতো, আই ফিগার আউট আই এম জেনারেলি গুড অ্যাট নেগোসিয়েশন। বাট এই নেগোসিয়েশনে কিন্তু আবার ওভার নেগোসিয়েশন করলে বিপদে পড়তে হয়, যেটার আমি আমার অভিজ্ঞতা হয়েছে আর কি। হ্যাঁ, সো বাট ইয়েস, নেগোসিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা আসলে এখানে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছি, বাট স্টিল নট দেয়ার কম্পেয়ার টু। লাস্ট যে কোয়েশ্চেনটা ভাইয়া করবো সেটা হচ্ছে যে যখন আমরা স্কিল গ্যাপ নিয়ে কথা বলি, দেন অটোমেটিক্যালি আমাদের এডুকেশন নিয়ে কথা বলতেই হবে, এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেম নিয়ে তো আমরা একটা রোলার কোস্টার রাইড হলো গত 10 বছরে, মানে আগেরটা নতুনটা অনেক কিছু এইটা সেটা। তো এখন আমরা যদি পিওরলি স্কিল গ্যাপের কথা চিন্তা করি, যে আমাদের আসলে মানে নেক্সট জেনারেশন খুবই ভালো এইচআর তৈরি করার জন্য, বিট ইন মাল্টিন্যাশনালস, লোকাল কোম্পানিজ অর যারা বাইরে যাবে, আপনি আসলে এডুকেশন সিস্টেমে কোন জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশনটা বা কোন জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আপনি মনে করেন যখন স্পেশালি তারা হায়ার এডুকেশনকে ঠিক করতে চেষ্টা করতেছে? আসলে হায়ার এডুকেশন ইজ দ্য ফাংশন অফ প্রাইমারি অ্যান্ড হায়ার এডুকেশন। আমার এখান থেকে যদি ইনপুট মানে আউটপুট যেটা বের হবে, ওটা তো ইনপুট ফর ইউনিভার্সিটি অর কলেজেস। এই ইনপুটটা যদি খারাপ হয়, ওখানে গিয়ে আপনি যতই ঘষা মাজা করেন, যতই ঠিকঠাক করেন, কিছু হবে না। আমার পার্সোনাল ভিউ হচ্ছে প্রাইমারি, যেহেতু আমি এখন এডুকেশন সেক্টর, স্কিল ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কাজ করতেছি বিল নেশনের মাধ্যমে, সেখানে আমার যে এক্সপিরিয়েন্স হচ্ছে এডুকেশন সিস্টেম আমাদের সময় উই আর নট গ্রেট, কিন্তু আমাদের সময় থেকে এখন যেটা দেখতেছি দিনকে দিন এটা ডিটোরিয়েট করতেছে। অ্যান্ড ডিটোরিয়েট করে এমন একটা লেভেলে আসছে, আগে আমাদের সময় ফার্স্ট ডিভিশন পাওয়াই ছিল সাংঘাতিক একটা ব্যাপার। এখন খালি 5 স্টার, মানে 5 স্টারের উপর আর কি আছে জানি, সব দেখি 5 স্টার। কিন্তু ওদেরকে ইন্টারভিউ করলে আপনি আমাদের স্বাধীনতার ডেট কত, ভিক্টরি ডে কবে জানে না, ভাষা আন্দোলনের ডেট জানে না, 2 ফোঁটা ইংলিশ কথা বলতে জানে না। এখন এই 5 স্টার দিয়ে আমি করবোটা কি? হ্যাঁ, সো আমাদের ওই আমার মতো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এই লেভেলে যদি আমরা মানে ঠিক না করতে পারি, এই জেনারেশনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ইউনিভার্সিটি কারিকুলামে কোনো খুব একটা লাভ হবে না। আমি মনে করি এই মুহূর্তে ওই জিনিসটা পুরো সিস্টেমটাকে কারেকশন করা, ওটার থেকে রেজাল্ট নিয়ে আসা উইল টেক টাইম। এটা উইল টেক মেবি জেনারেশন। এখানে আমরা যেটা করতে পারি, লেস আইডেন্টিফাই দ্য স্কিল ডেভেলপমেন্ট, ডোন্ট ফোকাস অন সার্টিফিকেশন। হ্যাঁ, আমিও কিন্তু সার্টিফিকেশন বিলিভ করি না এনিমোর। আমার কথা হচ্ছে আমার জবের জন্য বা আমার এই ইন্ডাস্ট্রির জন্য এই স্কিলগুলো দরকার। আমার চেষ্টা করতে হবে ওই স্কিলটাতে ফোকাস করে তাকে ট্রেন করা। আমার মানে আমি বলবো যে স্ট্রাকচার্ড এডুকেশন যেটাকে বলো, ওটাতে নাকি আমি যদি স্কিলটাতে ফোকাস করতে পারি, যেটা অনেক ডেভেলপ কান্ট্রিতে আছে, আর ভোকেশনাল ট্রেনিংকে একটা অ্যাকসেপ্টেবল এডুকেশন ধরা হয়। আমাদের কিন্তু আরেকটা খারাপ জিনিস আছে, আমরা গিয়ে ক্লিনারে কাজ করব বিদেশে গিয়ে, আমরা বাইরে গিয়ে আমরা যত ছোট লেভেলের কাজ, ডিশ ওয়াশিং থেকে সব কাজ করতে রাজি আছি, কিন্তু দেশে এই কাজ করতে আমি রাজি নেই। একটা ইংলিশ মিডিয়ামের ছেলেকে যদি বলি, ভাই তুমি অস্ট্রেলিয়ার মতো, ওখানে কিন্তু প্লাম্বার, ইলেকট্রিশিয়ান অ্যান্ড যে ব্রিকলেয়ার করে, দে আর্ন ফার মোর দেন অ্যান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার যদি অ্যাভারেজ স্যালারি হয় 60,000 to 100K, ওর স্যালারি হবে 200 to 300K। সো দে ডোন্ট, আমাদের ওই ফলস প্রাইড যেটা আছে, এটা কিন্তু আমাদেরকে পিছায় দিচ্ছে। বাইরে কিন্তু এই জিনিসগুলো নাই। কিন্তু এই যে ভোকেশনাল ট্রেনিংয়ের যে একটা পাওয়ার টু মিটিগেট দ্য স্কিল গ্যাপ যেটা আমরা বলছি, এই মাইন্ডসেটটা চেঞ্জ করলেও কিন্তু আমরা অনেক জব ক্রিয়েট করে ফেলতে পারি এবং অনেক লোককে আমরা এখানে নিয়ে আসতে পারি। কিন্তু এই মাইন্ডসেটগুলো কিন্তু ঘুরে ফিরে, যেগুলো আমরা অনেক কিছু আলাপ করলাম, আমাদের উই আর ট্র্যাপড ইন আওয়ার ওন নেগেটিভ থিঙ্কিং বা মাইন্ডসেট বলতে পারি। কিন্তু অপরচুনিটি তো প্রচুর আছে উইদিন দ্য কান্ট্রি অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি। সো আই ক্যান গো অন অ্যান্ড অন, বাট আমি ফান্ডামেন্টালি বলবো আমাদের এডুকেশন সিস্টেমের কারেকশনটা এখনই করতে হবে, বাট এটা রেজাল্ট পেতে পেতে সময় লাগবে।
দেয়ারফর এই মুহূর্তে আমাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করে ভেরি পয়েন্টেড আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা সলভ করতে হবে। এবং লাস্ট একটা বলবো যে ইউনিভার্সিটির কথা যেহেতু বললেন, ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি যখন সরকারের সাথে কাজ করা শুরু করছিলাম, এই জিনিসগুলো শেখার চেষ্টা করলাম। আমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাই, কয়টা সাবজেক্ট আছে যেখানে পড়ানো হয় যেটা জব এনশিওর করবে। ওখানে দেখা যাবে 9টা থেকে 11টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স, হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল সায়েন্সেস কোর্স, এইটা সেটা, যেটাতে কখনোই মানে ইভেন ইফ লুক অ্যাট ইট ইউ নো এইটা দিয়ে জব আর যাই পাওয়া যায়, জব পাওয়া যাবে না মামা চাচা দৌড় না থাকলে। তাহলে এতগুলো ডিগ্রি আমি কেন দিচ্ছি? আমি জানি প্রথম থেকে। এখানে একটা আমি এক্সাম্পল আনতেছি, বারবার অস্ট্রেলিয়া বিগত আমি ওখানে কিছু স্টাডি করেছি, সেই জন্য ওরা কি করেছে ইন্টারেস্টিংলি, এটা ওরা দে হ্যাড টু ফেস, গভর্নমেন্ট হ্যাড টু ফেস লট অফ চ্যালেঞ্জেস। ওরা কি করেছে, যেসব সাবজেক্টে এমপ্লয়েবিলিটি বেশি ওখানে টিউশন ফিস কম। হ্যাঁ, যেরকম ইতিহাস পড়তে গেলে ইউ হ্যাভ টু পে ডাবল দ্য অ্যামাউন্ট অফ ইফ ইউ স্টাডি ডিজিটাল কি বলে ডাটা অ্যানালিটিক্স বা এই ধরনের সাবজেক্ট, ইউ হ্যাভ টু পে ডাবল দ্য অ্যামাউন্ট। ইট ইজ এ ওয়ে অফ ডিসকারেজিং স্টাডিং হিস্ট্রি। আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি। তো বাংলাদেশে তো ওসব কিছু নাই, মানে খালি আসো ভর্তি হও, এখন কাগজে একটা নিয়ে যাও, কিন্তু কাগজে করবেটা কি? সো আমার মনে হয় ইউনিভার্সিটি লেভেলে প্রচুর কারেকশনের দরকার আছে এখন, শর্ট টার্মে স্কিল ফোকাস অ্যাক্টিভিটি করে। অ্যান্ড আরেকটা কি, আমি প্রচুর গভর্নমেন্ট কিন্তু আনবিলিভেবল অ্যামাউন্ট স্কিল ডেভেলপমেন্টে খরচ করে। আমি জানি না হাউ মাচ ইউ নো, থাউজেন্ডস অফ ক্রোডস, এগুলো কই যায়? রিটার্ন অন ইনভেস্টমেন্ট হিসাব করলে কেউ, তারা বোধহয় রিটার্ন অন ইনভেস্টমেন্টের টার্মসটাও জানে না, কোথায় খরচ করছে, কোথায় যাচ্ছে আল্লাহই মালুম। এটা কোনো ইম্প্যাক্ট আমি দেখি না, কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু সরকার চেষ্টা করছে, তারা খরচ করছে, প্রচুর ফান্ডও আসতেছে। সো ইট ইজ আনফর্চুনেট আমাদের জন্য যে কোনো ড্রাইভার যখন ধরা পড়ে আমার মনে এখন একটা চেঞ্জের মধ্যে আসছি। এই জিনিসগুলো আমরা সবাই কম বেশি জানি, এগুলো যদি আমরা ঠিক করতে পারি আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। এই এখন তো আমরা নেগেটিভ স্পাইরালে আসছি, তো এটাকে পজিটিভ স্পাইরালে আনতে সময় লাগবে না। আরেকবার পজিটিভ স্পাইরালে যদি আমরা পড়ে যাই না, তখন কনফিডেন্সটা এমনভাবে বিল্ড আপ করে, তখন স্কাই ইজ দ্য লিমিট। ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ মাহতাব ভাই, আপনার ইনসাইটগুলো খুবই ভ্যালুয়েবল ছিল, অ্যান্ড আই হোপ দ্যাট আমরা পজিটিভ স্পাইরালে যেতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য এবং ওপেনলি কিছু শেয়ার করতে পারার জন্য। থ্যাংক ইউ ভাই।